গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে সপ্তাহের প্রথম দিন, মানে সোমবার। সকাল এখন 7টা বাজতে যায়। তো চলে এসেছি রান্নাঘরে। ঘুম ভেঙেছে 6টা থেকে 6:30টার মধ্যে। আমার না অ্যালার্ম দেওয়া থাকে, একটা 6:30টায়, একটা 7টার সময়। 6:30টার সময় উঠতে পারি না, কিন্তু ওই 7টার মধ্যে মোটামুটি উঠে যাই, কারণ তিশানকে ডাকতে হয় পড়তে যাবে বলে। তো আজকে রান্না বলতে প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, তারপরে ডাল বসালাম। তো মুসুর ডাল করব পেঁয়াজ দিয়ে, কারণ আমাদের বাড়িতে আপনারা জানেন তো নানা রকমের ডাল কেউ খেতে পছন্দ করে না। আমি মাসকা বাড়ি ওই মোটামুটি 500-র মতো মুসুর ডাল নিয়ে আসি, আমার হয়ে যায়। মুসুর ডাল বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। আর ডালটা না একটু কম লাগছিল, সেই জন্য আর একটু ডাল নিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ডালটা একটু বেশি করেই করব। আজকে তিশানকে সন্ধ্যেবেলা ওই ডাল মুড়ি দিয়ে দেবো। আর এমনিও ডাল থাকলে না রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, জানেন তো। আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না, আমি আবার ডাল রুটি খেতে ভীষণ পছন্দ করি। আমার বাবাকেও দেখতাম রোজ রাত্রিরে আমার মাকে বলতো একটু ডাল দাও, তো মা আবার ডাল বেশি করে করতো বাবাকে দেওয়ার জন্য। আর এই যে ভাজার মধ্যে আজকে ঢ্যাঁড়সগুলোকে গতি করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল ঢ্যাঁড়সগুলো পড়ে আছে। আর এর মধ্যে আবার একটা বিনসও আছে, বাবা 250 টাকা কিলো বিনস আমাকে দিয়ে দিয়েছে একটা, ওই ঢ্যাঁড়সের সাথে উঠে পড়েছে আর কি। তো চলুন, এখানে পটল ভাজা করব, ঢ্যাঁড়স ভাজা করব, আর তার সাথে রান্না হবে ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে আলু পোস্তটা একদম শেষে করব। এখানে যা ভাজাভুজি করে তেল বাজবে, সেই তেলের মধ্যে ঝিঙে আলু পোস্ত হবে। আর আপনাদের ওয়েদার আপডেটটা দিয়ে দিই, দেখুন সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি। তিশান পড়তে গেল, তারপরেই শুরু হয়েছে। ওকে বারবার বললাম যে ছাতাটা নিয়ে যা নিয়ে যা, শুনলই না। মানে যখন বেরোচ্ছিল না মেঘলা হয়েছিল, কিন্তু বৃষ্টি পড়েনি। এখন দেখছি জোরে বৃষ্টি এসে গেছে। জামা কাপড়গুলোকে মিলেছিলাম, তাড়াতাড়ি গিয়ে তুললাম, বাবা সারা রাত্রিরে মোটামুটি শুকিয়ে গেছে। যদি আবার ভিজে যায় না, পুরো সর্বনাশ হয়ে যাবে। আর বিশেষ করে আমার 3-4খানা নাইটি ভিজে। পটল ভাজা এদিকে হয়ে গেছে, তবে তেলটা দেখছি একটু বেশি হয়ে গেছে। এতটা তেল দিয়ে ঢ্যাঁড়স ভাজলে না সব তেল টেনে যাবে, বেকার বেকার এত তেল দিয়ে লাভ নেই। আর এমনি আমি গতকাল বলছিলাম না আমার তেলের হাতটা একটু বেশি হয়ে গেছে, তো তেল একটুখানি তুলে রেখে দিয়েছি। পটল ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই এবারে ঢ্যাঁড়সটা ভেজে নেবো। আর এদিকে প্রেসার কুকারে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো। কিন্তু ওই যে ঝিঙে আলু পোস্তর আলুটা সিদ্ধ করতে হবে। আমি তো একটা সিটি মেরে আলু সিদ্ধ করে নিই। আর ঝিঙে তো একটুখানি নাড়াচাড়া করলেই না সিদ্ধ হয়ে যায়। ঝিঙে আলাদা করে সেদ্ধ করার মতো কিছু নেই, এমনিই তো জল বেরোবে বাবা। তো চলুন, এখানে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটা পরিমাণে একটু বেশিই আছে। আমাদের বাড়িতে সবাই মোটামুটি ঢ্যাঁড়স খেতে পছন্দ করে, তন্ময়ও ভালোবাসে। তিশানকে তো ঢ্যাঁড়স ভাজা দিলে আর কিছু লাগবেই না। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে ডালটা করে নেবো। ভাতটা তো বন্ধ করে দিয়েছি অর্ধেক ফুটিয়ে। আর এইরকমভাবে ভাত করলে না অনেকে ভাবে ভাতের স্বাদ হয়তো নষ্ট হয়ে যায়, বা ভাত হয়তো গলে যায়। কি করবেন বলুন তো, যখন ভাতটা বন্ধ করে দেবেন না, ওই 5 মিনিট ছাড়া ছাড়া একটুখানি ভাতটা নাড়বেন। একভাবে ফেলে রাখলে না ভাতের স্বাদও নষ্ট হয়ে যাবে, আর ভাতগুলো না কেমন সেই ফুলে গিয়ে না বিচ্ছিরি দেখতে লাগবে। মানে সরু চালের যে ভাত করেছেন সেটা আপনি বুঝতেই পারবেন না। তাই বারবার করে নাড়তে হবে হাঁড়িটা খুলে। আর নাড়লে কি হয় বলুন তো, চালগুলো একটুখানি এদিক ওদিক হয়, তো তাতে ভাতগুলো সুন্দর ঝরঝরে হবে। আর একভাবে ফেলে রাখলে না যেন মনে হয় সে ফেনা ভাত যেন একদম। মেন কথা কি বলুন তো, পয়সা যখন হাতে থাকে না তখন মনে হয় এটা ভালো হচ্ছে না, ওইরমভাবে আবার রান্না হয় নাকি, এ বাবা এ কী করে করছে। আর যখন পয়সা হাতে থাকবে না, তখন দেখবেন ওই খাবারই কিন্তু অমৃত করে একদম পেটে ঢুকে যাচ্ছে। এটাই হচ্ছে মেন বড় কথা। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 8টার দিকে যাচ্ছে। আমি কখন ঝিঙে আলু পোস্ত করব আমি সেটাই চিন্তা করছি। আর ঝিঙেগুলোকে কাটতেও তো সময় লাগবে বলুন না। অনেকগুলো ঝিঙে পড়ে আছে না, অনেকগুলো বলতে একটা সেই বড় কিনে এনেছিলাম, আপনাদের মনে দেখিয়েছিলাম। আর সবজির সাথে না ওই মাঝারি সাইজের দুখানা ঝিঙে ছিল, আর অর্ধেক ঝিঙেও একটা পড়ে আছে। ওইগুলো সমস্ত নিয়ে আজকে ঝিঙে আলু পোস্ত করব। আর ঝিঙেগুলো আর 2-3 দিন রাখলে না মোটামুটি ওই বুড়ো হয়ে যাবে, আর তেতো খেতে লাগবে একদম। আর এদিকে রান্না করি একদম তন্ময়ের জন্য, একদম কন্টেনারে তুলে রেখে দিচ্ছি, কারণ আবার সেই ওই মিট কেসে ঢোকাবো, আবার বার করবো, ডবল ডবল খাটনি। এখন কি করি বলুন তো, যা রান্না হয়ে যায় একেবারে কন্টেনারে তুলে রেখে দিই। আর আপনারা হয়তো একটু গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন, বুঝতেই তো পারছেন আমাদের রোডের ধারে ঘর একদম, তো একটু ইগনোর করবেন। তো এখানে ঢ্যাঁড়স ভাজা তুলে রেখে দিয়েছি, 2খানা পটল ভাজা ওকে দিলাম, আর 2খানা আমার জন্য রেখেছি। তিশান তো একদম পটল খাবেই না। অনেক বাচ্চারা পটল খেতে চায় না, কেন বলুন তো। আমিও স্কুলে অনেকজনকে জিজ্ঞেস করেছি, তারপরে ওই মানে গার্জেনরাও দেখি বলে বলে পটল দেখলেই সরে যায়। কেন আমার মাথায় ঢুকে না, পটলটা কি ঘেন্না পায় নাকি ওই ভিতরে দানা থাকে বলে খেতে চায় না, কি জানি। তবে সব পটলে তো দানা থাকে
থাকে না। কচি পটলগুলো তো খুব সুন্দর খেতে লাগে, কিন্তু আমি দেখেছি অধিকাংশ বাচ্চারা পটল খেতে চায় না। ঝিঙে আলু পোস্ত করব, আলুটা প্রেসারে দিয়ে দিলাম, ভাতও এদিকে হয়ে গেছে। এবারে ঝিঙেটা বসিয়ে দেবো। আর খুব টেনশান হচ্ছে, 8টা 10-15 হতে যায়, কখন রান্না করব কি জানি। ঝিঙেগুলো মাঝারি সাইজের কেটে নিয়েছি, বেশি ছোট করলে না গলে যায়, এমনি এগুলো দেখবেন মানে দেখাই যাবে না চোখে একদম। তো চলুন ঝটপট করে চাটা বসিয়ে দিই, যতক্ষণ ওই প্রেসারে আলুটা সিদ্ধ হবে না ততক্ষণ আমার চাটা হয়ে যাবে। ওকে চাটা দিই, ও চা খাবে, ততক্ষণে আমি ওই পোস্তটা রান্না করে নেবো। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন তো, আজকে থেকে ওয়েদারটা কাটার কথা ছিল, মানে পরিষ্কার হবে ও দেখাচ্ছিল ওয়েদার অ্যাপে, কিন্তু কই, সকাল থেকে পুরো একবারে ঝমঝমিয়ে বৃষ্টি আর পুরো কালো হয়ে গেছে। আমার জন্য লিকার চা তুলে নিয়েছি, ওর জন্য দুধ চা। আর চলুন এইবারে ঝিঙে আলু পোস্তটা বসাবো। তেলটা একটু কম লাগছিল, অল্প করে একটু তেল দিলাম, নামাবার আগে তো সর্ষের তেল অবশ্যই দেব। তেলের মধ্যে দিলাম অল্প করে কালো জিরে, আবার অনেকে দেখেছি পোস্তর মধ্যে 5 ফোড়ন দেয়, আমি 5 ফোড়ন একমাত্র ওই 5 তরকারি করলে তাতেই দিই, আর ওই শুক্তোই দিই, তারপরে ওই শাকেটাকে দিই আর কি। 5 ফোড়নটা না ওই আলু পোস্তর মধ্যে ঠিক যায় না, আমার তো একদমই ভালো লাগে না, কারণ গন্ধ ছাড়ে 5 ফোড়ন দিয়ে একটা। তো ওই জন্য অল্প করে একটু কালো জিরে দিলাম, তবে অনেকে ভালোবাসে বলে দেয়, যে যেরকম খায় আর কি। কালো জিরে দিয়ে এখানে আলুটা দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এইবারে ঝিঙাটা দিয়ে দেবো। ঝিঙেটা না সঙ্গে সঙ্গে দিতে হবে, না হলে আবার সিদ্ধ হবে না। এই যে নুন দিলাম, দাঁড়ান এবারে কত কলসি যে জল বেরোবে সে ভগবানই জানে। একটুখানি চাপা দিয়ে ভালো করে ভেজে নেবো, তারপরে পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে আবার সিদ্ধ হতে দেবো। আর জলটা শুকোতে হবে, তবে বেশি জল বেরোলে না ঢাকা দেবো না, তাহলে আলুগুলো পুরো গলে পাঁক হয়ে যাবে একদম। 2-3টে কাঁচা লঙ্কা এখানে ধুয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পোস্তর মধ্যে কিন্তু হলুদ দেয় না, আমি এর আগেও বলেছি, তবে আমি দিই, তার কারণ হচ্ছে একদম সাদা তো দেখতে একটা কেমন লাগে, মানে তন্ময় পছন্দ করবে না ওই রকম রান্না। আবার একটু হলুদ না দিলে আবার ও বলবে সাদা সাদা কী রান্না করেছে রে বাবা। রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এই দেখুন কত জল বেরিয়েছে দেখছেন ঝিঙে দিয়ে, তবে খেতে কিন্তু হেভি হয়েছে। আর একটু শুকোবো, তারপরে একটু তেল দিয়ে নামিয়ে দেবো। ভাতও এদিকে রেডি হয়ে গেছে। রান্না করতে করতে বাসনগুলোকেও মেজে নিয়েছিলাম, অনেক বাসন না একসাথে পড়ে যায়, তখন আবার ওই দাঁড়িয়ে ঘাড় নিচু করে মাজতে খুব কষ্ট। এখানে রান্নাবান্না রেডি, ভাত ডাল 2 রকম ভাজা, ঝিঙে আলু পোস্ত। চলুন এইবারে দিয়ে দেবো, দিয়ে ও বেরিয়ে যাক, তারপরে আমাকে তো 1 কাপ চা খেতেই হবে। চাটা তো করে রাখি, কিন্তু ওই যে আবার গরম করতে হয়। তো আজকে না এই স্টিলের টিফিন কৌটোটার মধ্যে দিয়েছি, দেখি ডাল পড়ে যায় কি না, যদি পড়ে যায় তাহলে তো গেল। আর এই দেখুন পুরো অন্ধকার গুটগুটে হয়ে এসছে একদম, মনে হচ্ছে আবার এক চোট নামবে। তিশান দেখুন না ভিজতে ভিজতে আসবে, আর এখন মাথায় বৃষ্টির জল পড়লে জানেন মাথা ব্যথা করছে, ঘাড় যন্ত্রণা। তিশানেরও হয় যখন বৃষ্টির জল মাথায় পড়ে, ওকে কত করে বললাম যে তুই ছাতাটা নিয়ে যা। তো আপনাদের বাইরে দেখাই খালি একবার, দেখছেন কি অবস্থা, ওরে বাপরে, দেখুন দেখুন। মানে কেউ বলবে বলুন তো যে আগামীকালকে বিশ্বকর্মা পুজো, এইরকম অবস্থা, বাচ্চাগুলো ঘুড়ি ওড়াবে? হ্যাঁ, ভগবানও কি এদের দিকে তাকায় না? চলুন এখন আধা ঘন্টা বসে একটু ফোন দেখবো, চা খাবো, তারপর তিশান আসলে তারপরে তো বাসি কাজকর্ম আছেই। তবে আজকে একটা শান্তি, রান্না করতে হবে না। এখন বাজে সকাল 9:30, বাসি বিছানা তুলতে চলে এসেছি। সকালবেলা ওয়েদারটা একটুখানি শুকনো দেখে জামা কাপড়গুলো কত আশা করে বাইরে দিলাম, ও বাবা 10 থেকে 15 মিনিটও যায়নি, ঝমঝমিয়ে বৃষ্টি। আর ভাগ্যিস আমি জানলার দিকে হাঁ করে তাকিয়েছিলাম, না হলে তো বোধহয় আরও ভিজে যেত। আর তিশান পড়ে টড়ে এসে থেকে মাথা খারাপ করে দিচ্ছে, মা আমাকে মামার বাড়ি নিয়ে চলো। এই ওয়েদারে কারোর কোথাও যেতে ইচ্ছা করবে বলুন তো? তার উপরে রান্না বান্না হয়ে গেছে, বাবা কোথায় খাবো দাবো আর শোবো তা নয়, এখন ওকে মামার বাড়ি নিয়ে চলো। আর মায়ের বাড়িতে গেলে কি বলুন তো, অতটা রাস্তা তো আসতেও আর ইচ্ছা করে না। আর বাবা বারবার বলবে থেকে যা, খেয়ে দিয়ে সেই সন্ধেবেলা যাবি। তো ওকে বললাম আমার সাথে যদি যেতে হয় তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমি ঘরের কাজকর্ম সারবো, তারপরে আমি কিন্তু বেরোবো। তো সেটা শুনে মোটামুটি রাজি হয়েছে, ওই 11টা 11:30 করে বেরোবো। কারণ তাড়াতাড়ি গেলে কি বলুন তো জ্বালাবে, ওরে বাপরে, ওই ঘুড়ি নিয়ে লাটাই নিয়ে, তার উপরে আমার ছোটদার ছেলেটা আছে, দুজনে মিলে এমন রামকীর্তন শুরু করবে না, মাথা পাতা পুরো ধরে যাবে। আর এমনিও কদিন ধরে না ঠান্ডা গরমে আমার মাথা ঘাড় পুরো ভার হয়ে আছে একদম, মানে সর্দি মনে হয় বুকে বসে আছে, মাথাটা না যেন মনে হচ্ছে কি কেউ বোধহয় একটা সিমেন্টের বস্তা চাপিয়ে দিয়েছে, এতটা ভার হয়ে আছে একদম। প্যারাসিটামল 2খানা খেয়েছি, কিন্তু খেলে কি হবে, সেইভাবে কমছে না, মানে ওই যখন খাচ্ছি তখন কমছে, তারপরে আবার যেই কে সেই। যাই হোক চলুন, 2খানা বাসি বিছানা তুলেছি, না মায়েরটা এখনও তুলিনি, শুধু ওই ঘরেরটাই তুলেছি। রান্নাঘরে এসছি কারণ আজকে গ্যাস ওভেনটা ভালো করে মুছতে হবে। তিশানকে বললাম তুই কার্টুন দেখ,
ততক্ষণ আমি ঘরের সমস্ত কাজগুলো করে নিই। আর ও ভালো করেই জানে মা ওই ঘর নোংরা রেখে কোথাও যাবে না, যতই আমি বলি না কেন। তাই ও টিভি দেখছে, আমি এখন রান্নাঘরটাকে পরিষ্কার করব, কারণ এত তেল ঝাল পড়েছে না। আর 3-4 দিন ধরে আমি খুব একটা ভালো করে পরিষ্কার করিনি, খালি ওপর মুছেই রেখে দিয়েছিলাম। আর এই ওভেনটাকেও নিয়ে যেতে হবে, প্রত্যেক দিন ভাবি নিয়ে যাব কিন্তু ভুলে যায়। আর ভোলার থেকে বড় কথা, বললো ওভেনটাকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা ওদের কাছে রাখতে হবে, পরিষ্কার করবে, খুলবে। আর বললো স্টিলের হলে নাকি সঙ্গে সঙ্গেই দিয়ে দিত, যেহেতু এটা কাঁচের ওভেন তো সেই জন্য বললো 1-2 ঘন্টা রাখতে হবে। তো তাহলে আমাকে রান্না বান্না করে তারপরেই ওভেনটা দিতে যেতে হবে, আবার আনতে যাব, সেটাও একটা মানে কাজের মধ্যে পড়ে। তো কখন যাব না যাব এইরকম ব্যাপার একটা। তো সেই জন্য ভাবছি সন্ধেবেলা করে দেবো। তো ওই 5টা-6টার দিক করে দিয়ে আসবো, ওই 8টা-9টা করে নিয়ে আসবো, মানে রান্না বান্না সেরে নিয়ে তারপরে যাব। তো চলুন এখন বাসি কাজকর্মগুলো করে নিই। মোটামুটি রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবারে বাসনগুলো মেজে নেবো, তারপরে ঝাঁট দিয়ে মুছবো আর বাথরুমে চলে যাবো। একেবারে স্নান টান করে মায়ের বাড়িতে যাব, কারণ ওদের ওখানে স্নান করলে না দেখেছি মাথা না আমার আরও ভার হয়ে যায়, মানে জলটা মনে হয় শ্যুট করে না হয়তো। আর ওদের যেহেতু টাইম কলের জল তো সেই কারণেই আমার মনে হয়। ঘরটা ঝাঁট দিতে দিতে হঠাৎ করে দেখি আকাশে রোদ উঠেছে। আমি বাবা কি ব্যাপার রে বাবা। তো তিশানের তো দেখে খুব আনন্দ, কারণ ঘুড়ি ওড়াবে না, আগামীকাল বিশ্বকর্মা পুজো। তো কি কাণ্ড করছে 2 দিন আগে থেকে জানেন, মাথা পুরো খারাপ করে দিচ্ছে। আর রোদ্দুরটা দেখে ভাবছিলাম জামা কাপড়গুলো বাইরে দেবো, ব্যাপার ভাবলাম না থাকবো না, তো হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায় না সর্বনাশ হয়ে যাবে, মানে যা শুকিয়েছে তাও ভিজে যাবে। আর তিশান আজকে চলে যাবে, আসবে সে আগামীকাল সন্ধেবেলা, ঘুড়ি টুড়ি উড়িয়ে মায়ের সাথে আসবে। মায়েরা 2 দিন একটা চুলও থাকবে না। তার উপরে শুনলাম নাকি মায়ের পায়খানা বমি হচ্ছে। ও বাবা, তাহলে কি করে যে ওকে রাখবে জানি না। আর আমি মানা করলেও শুনবে না, বিশ্বকর্মা পুজোতে যাবেই। ওরে বাপরে, ঘুড়ি ওড়াবে না, 2 পুত্র জ্বালিয়ে খাবে। সকাল এখন 10:30 বাজে। আজকে তাড়াহুড়ো করে আমাকে বাসি কাজ করতে হচ্ছে, কারণ কিষানকে নিয়ে যেতে হবে মামার বাড়ি। মায়ের আসার কথা ছিল বিকেলবেলা, কিন্তু আমার মায়ের শরীরটা ভালো না, পায়খানা বমি হচ্ছে বলছে। তো সেই জন্য তারপরে বললো ছোদ্দা আসবে, আবার ছোদ্দাও বলছে আমার সাইকেলের চাকা লিক হয়ে গেছে নাকি, হাওয়া নেই, এই কথা বললো। তারপরে মেজদাকে ফোন করলাম, মেজদা বললো আমি গাড়ির কাগজ জমা দিতে যাবো, ওই জন্য এই দিক দিয়ে আসবেন আমার বাড়ির সামনে দিয়ে। ব্যাস মাথা খারাপ করে দিচ্ছে, আমাকে দিয়ে আসো করে, জানেন। বুকটাকে না একটা প্যাকেটে করে রাখতে হবে, নাহলে নোংরা হয়ে যাবে। সবে একটু বসেছি জানেন, ওই মানে তন্ময়কে খাবার দাবার করে আর কি, এসেই পড়ে টরে এসেই শুরু করে দিয়েছে আমাকে নিয়ে চলো। আর এখন দেখছি আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আর দেখুন আমার এক মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মায়ের মোটামুটি 4-5টা বোন, তার মধ্যে একজন এতগুলো পর্দা দিয়েছে। ওদের সব পর্দা চেঞ্জ করেছে, তাদের বিশাল বাড়ি, তো পর্দা চেঞ্জ করেছে। বলছে লক্ষ্মী তুই নিয়ে যা, ভালো ভালো পর্দা। দেখুন আমার শাশুড়ি মায়ের না মোটামুটি দিদিগুলোর অবস্থা খুব ভালো, খুবই ভালো। যেমন দিদির অবস্থা ভালো, তেমন ছেলে বৌমা খুবই অবস্থা ভালো বলতে গেলে। আমার শাশুড়ি মায়ের মোটামুটি দিদিগুলোর অবস্থাও ভালো, আর বড়দা তো মানে অবস্থা আরোই ভালো। ওনার ওই নলপুরে স্কুল টিচার আমার বড় মামা শ্বশুর, আর তার ছেলে দিল্লির ব্যাংকে চাকরি করে, ভাবতে পারছেন। তার বোনের এই রকম দশা। সবারই মোটামুটি অবস্থা ভালো জানেন তো, খালি এনার কি বলুন তো, ওই তেজের জন্য এই বাপের বাড়িতে পড়ে আছে। হয় না অনেকে দেখবেন সংসার ধর্ম করতে চায় না। দেখুন সব ভালো ভালো পর্দা, এই দেখুন সব সেটের, 2টো করে সব জানলা, 1টা করে দরজা, দেখছেন সব ভালো ভালো পর্দা সব। এই যে গতকালকে এনেছে। আমি যাকে বলি না তারা বিশ্বাসই করে না যে আমার বড় মামা শ্বশুর
আমার স্কুল টিচার, তারপর তার ছেলে দিল্লির ব্যাংকে চাকরি করে। প্রত্যেকটা মামি শাশুড়ির অবস্থা খুব ভালো জানেন, যে যা সব সংসার করছে, ছেলে নিয়ে বউ নিয়ে আছে। আমার শাশুড়ি মাই এরকম সংসার ধর্ম ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে। আর কিছু বলার নেই, কেন বলুন তো, এসব মানুষকে বলে কোনো লাভও নেই। যে মনে করবে না যে আমি একাই 100, ও তাকে আপনি বুঝিয়ে পারবেনই না। সবাই বুঝিয়েছিল যে সংসারে চলে যা, যা হয়েছে হয়েছে। আমার শ্বশুর খুবই ভালো, আমার শ্বশুর খুব ভালো, খুব ভালো, আমাকে তো ভীষণ ভালোবাসতো। আর তার মেয়ে ছিল না বলে না, আমাকে খুব ভালোবাসতো। ওটা নিয়েও আমার শাশুড়ির খুব প্রবলেম ছিল, আমাকে খুব ভালোবাসতো বলে। মানে যখনই আসতো আমাকে রামতলায় নিয়ে যেত, বৌমা কী কিনবে। আমার শ্বশুরের তো মোটামুটি ওই ইলেকট্রিকের ব্যবসা বললামই, সব কন্ট্যাক্ট নেয়, বিল্ডিং নিয়ে ওই সব লোক দিয়ে কাজ করায়, আর নিজেও করে। তারপর এখন তো শুনেছি একটা দোকানও নাকি কিনেছে উলুবেড়িয়াতে। এখন তার কোনো সম্পর্কও নেই, কিচ্ছু না। আমার ছেলেকেও ভীষণ ভালোবাসতো, কিন্তু ওনার জন্য সব শেষ হয়ে গেছে। চলুন, অতগুলো পর্দা আমার তো লাগবে না, দেখি কোনটা কিভাবে ঠিকঠাকভাবে সাইজে হয়, না হলে ওই গুছিয়ে রেখে দেবো। সব কটা পর্দা সুন্দর সুন্দর পর্দা। হ্যাঁ, আমার মাসি শাশুড়ি বাড়িতে, মানে বাড়ি যদি আপনাদের দেখাই না, আপনারা ভাববেন যে বাবা সুপ্রিয়া, তোমার শাশুড়ি এইরকম একটা ঘরে পড়ে থাকে, কি করব। তারপর দেখুন, ওনার কপাল তো উনি খেয়েছেই, তার সাথে ছেলেটার কপালও খেয়েছে। উলুবেড়িয়াতে আমাদের কত বিশাল জায়গা, ঘর, উঠোন, কিছুতেই গেল না জানেন। আমার শ্বশুর কত করে বলল যে চলে চলো না, ওরা এখানে আছে থাকুক, ওখানে আমরা বরঞ্চ ঘর বাড়ি করি, এখানটা না হয় একটা ভাড়া টাড়া দিয়ে দেওয়া হবে বা কিছু একটা ব্যবস্থা করে ওখানে চলে যাব। গেল না, বলছে না আমি যাব না। কি বলুন তো, এই ঘুরবো ফিরবো, এর বাড়ি যাব তার বাড়ি যাব, এইরকম করে করে জীবনটা কাটিয়েছে। যাই হোক, চলুন, পর্দাগুলো থাক। ভালো ভালো পর্দা জানেন, তার মধ্যে একটা হয়তো একটু কাপড়টা নোংরা, তাও নাকি আমার মাসি শাশুড়ি বলে দিয়েছে যে পর্দাগুলো আরেকবার করে কেচে বৌমাকে বলবি তারপরে পরাতে, আরও চকচক করবে। ওদের নাকি মানে গুছিয়ে নাকি রেখে দিয়েছিল আমাদেরকে দেবে বলে, বলছে তোর জন্যই রেখে দিয়েছিলাম যে লক্ষ্মী আসুক, লক্ষ্মীকে দিয়ে দেবো। কিন্তু এত পর্দা আমি কোথায় লাগাবো, এখানে তো পর্দা লাগাবার জায়গাই নেই। আর একমাত্র মায়ের ঘরে, আমার ঘরে তবে একটা সেটের পর্দা পুজোর সময় সুন্দর লাগাবো। আপনারা বলছিলেন না যে সুপ্রিয়া একটা পর্দা কেনো, পর্দাগুলো অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতে বাজে লাগছে। এই দেখুন, ভগবান হয়তো কানে শুনে নিয়েছে, তবে এত পাবো সেটা আবার আমি ভাবতেও পারিনি। যাই হোক, চলুন, এখানে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, ঘর মোছাও হয়ে গেছে। আজকে ভেবেছিলাম ওয়ার্ড্রপগুলো সরাবো, কিন্তু তিশানকে নিয়ে বেরোতে হবে, আজ আর হবে না। তো দেখি, কালকে না ঘরে কেউ থাকবে না, কালকে বিশ্বকর্মা পুজো, ঘরে থাকতেও মন চাইবে না। তন্ময় চলে যাবে, ওর ফিস্ট আছে ওখানে। আর পর্দাগুলোকে গুছিয়ে রাখবো। আমার এক মাসি শাশুড়ির ছেলে ওপরে থাকে, একদম আমার মাথার ওপরেই ফ্ল্যাট কিনেছে, মানে এই যে জানলা, তার ওপরেই ওনারও জানলা। সে আসে মাঝের মধ্যে, মাসে একবার দুবার আসে, থাকে, আবার চলে যায়। ওই তখন মা গিয়ে দেখা করে। তাই ভাবি যে প্রত্যেকটা দিদির অবস্থা দেখুন কত ভালো, আর কিছু মানুষ দেখুন নিজের কর্মফলের জন্য এইরকমভাবে শাস্তি পায়, তার সাথে ছেলেও শাস্তি পাচ্ছে। আজকে আমাদের যদি উলুবেড়ে থাকতাম, কত বড় ঘর বাড়ি, উঠোন পরপর এরকম, জানেন তো। এখানে ধরুন আমার শাশুড়ি মায়ের বড় জায়ের ঘর, তার পাশে মেজো যা, আমার শাশুড়ি মা হচ্ছে ছোটো বৌমা, ছোটো যা, এরকম গোল করে পুরো ঘর, আর মাঝখানটা বিশাল উঠোন, পুকুর আছে। মানে উলুবেড়িয়ার ঘর বাড়ি দেখলে আপনারা ভাবতেই পারবেন না যে এইরকম ঘরে আমরা কি করে থাকলাম। কিন্তু ওই যে বললাম না, মায়ের শাস্তি ছেলেরা পায়, এই হচ্ছে ব্যাপার। আমি তো খুব আফসোস করি যে আমার এত বড় ঘর দোর বাড়ি থেকেও আজকে আমাকে এইরকম একটা ঘুপটি ঘরে থাকতে হয়। যাই হোক, চলুন, যত দুঃখের কথা বলবো, বলতেই থাকবো, আর আমার শাশুড়ি মায়ের কাহিনী শেষ হবে না। আর এই যে বৃষ্টিটা পুরো কমে গেছে, চলুন বাসি জামাকাপড়গুলো ধুয়ে চলে যাব মায়ের বাড়ি। এখানে ছাতু খেলাম 1 গ্লাস মতো, খিদে পাচ্ছিল, কারণ সকালবেলা তো কিছুই খাইনি, শুধু একটা রুটি আর চা খেয়ে। এই রে, গেল গেল গেল। আমরা বেরোবো, কালো হয়ে গেছে, ওই একচোট বৃষ্টি হবে আর কি। চলুন
মাইক্রোওভেনটা বন্ধ করলাম, গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এদিকে তিশানও রেডি হয়ে গেছে, এখন ঘড়ি পড়তে ব্যস্ত। দাঁড়ান, আর 2-1টা জামা কাপড় নিয়ে নিলাম। আমি তো থাকবো না, সন্ধ্যাবেলা চলে আসবো, তিশান থাকবে। আর বাইরেটা পুরো কালো হয়ে গেছে, জোর বৃষ্টি আসলে কোথায় যে দুজনে দাঁড়াবো জানি না। তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন। আর ভালো লাগলে কিন্তু লাইক করবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।